শেখ হাসিনার সামনে আপাতত কোনো অন্ধকার কালো মেঘ নাই, একটি মাত্র কালো মেঘ ছাড়া। কি সেটা? সেটা হলো আমার ফ্যামিলির মধ্যে সব থাকবে। বাবা এমপি হয়েছেন, উনি ওনার পুত্রকে অথবা কন্যাকে অথবা কন্যার জামাতাকে অথবা স্ত্রীকে অথবা ভাইকে এদেরকে উপজেলা নির্বাচনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানে এখানে আর আওয়ামী লীগের কোনো পাত্তা পাচ্ছে না, দলও পাত্তা পাচ্ছে না। দলের ঊর্ধ্বে উঠে গেছে এই পরিবারতন্ত্র। সালমান এফ রহমানকে আমেরিকা নিষেধাজ্ঞা করেছে, আর শুধু উনি একা নয়, এর সাথে বাংলাদেশের সরকারি দলের আরও বেশ কিছু রাঘব বোয়াল, যাদের নাম আপনারা শুনলে অনেকেই চমকিয়ে উঠবেন যে এইরকম লোকদের ভিসা আমেরিকা বাতিল করাটা, তাহলে বাংলাদেশে আর কে বাকি থাকলো? ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এই হামলা চালায় তেল আবিব। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে একাধিক মার্কিন গণমাধ্যম। পরিবারতন্ত্রের কারণেই কুপকাত হবে আওয়ামী সরকার। প্রিয় দর্শক, ঠিক এমনই মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। প্রিয় দর্শক, তিনি শুধু এই কথা বলেই ক্ষান্ত হননি। প্রিয় দর্শক, তিনি এর ঘোর কিছু উদাহরণ দিয়েছেন, যেই উদাহরণগুলো আশা করছি নিউজটি দেখলেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরেকজন সাংবাদিক ঠিক অনুরূপ অন্য ধরনের একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়িত্বের সামনে শুধুমাত্র একটি বাধা। তো প্রিয় দর্শক, কি সেই বাধা এবং সেই বাধা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাটিয়ে উঠতে পারবে, নাকি তিনি যেমনটা মন্তব্য করেছেন যে এটা কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয় সেরকমই হবে, সেটিও আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি ভিডিও দেখতে চলেছেন, যেখানে বলা হয়েছে সালমান এফ রহমান সহ আরও কিছু ব্যক্তিদের উপর বিপদ আসতে চলেছে। তো প্রিয় দর্শক, কি সেই বিপদ এবং এই বিপদ হঠাৎ করেই কি, নাকি এটা পূর্ব পরিকল্পনা করে তাদের উপর চাপানো হচ্ছে, সমস্ত বিষয়ে জানতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, সর্বশেষে আপনারা জানতে চলেছেন অবশেষে ইসরায়েল কারো কথা না শুনে ইরানের উপর হামলাটা চালিয়েই দিল। প্রিয় দর্শক, সকলেই কিন্তু ইসরায়েলকে এই আক্রমণটা করতে না করেছিল, কিন্তু তারা যেহেতু না শুনে আক্রমণটা করেই দিয়েছে এবং এর বিপরীতে বা আদ্যপ্রান্তে কি হতে পারে সেটিও আশা করছি আজকে নিউজটি দেখলে জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। অবশেষে ইরানের মাটিতে পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল। পেন্টাগনের দুজন শীর্ষ কর্মকর্তার বরাতে এবিসি নিউজ বলছে, স্থানীয় সময় শুক্রবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24 বলছে তেহরানের আকাশে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ইস্পাহান এবং সিরাজ শহরেও বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। গত শনিবার 300 বেশি অস্ত্রবাহী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। তারই জবাবে এই পাল্টা হামলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান জানিয়েছেন ইসরায়েলের যে কোনো হামলার দ্রুত ও ভয়াবহ জবাব দেবে তেহরান। গত শনিবার নজিরবিহীন হামলার শিকার হয় ইসরায়েল। দেশটির দিকে ঝাঁকে ঝাঁকে অস্ত্রবাহী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল ছুটে যায়। আমেরিকার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, স্পাইডার এরর কল্যাণে বেঁচে যায় তেল আবিব। অভাবনীয় ওই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির সেনাপ্রধান হার্জে হালিভিও হুঁশিয়ারি উচ্চারণ করেন, সময়মতো পাল্টা হামলা চালানো হবে। অবশেষে স্থানীয় সময় শুক্রবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানাচ্ছে এবিসি নিউজ। পেন্টাগনের দুজন শীর্ষ কর্মকর্তার বরাতে এবিসি নিউজ বলছে, স্থানীয় সময় সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24 বলছে তেহরানের আকাশে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার 300 বেশি অস্ত্রবাহী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। তারই জবাবে পাল্টা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন ইসরায়েলের যে কোনো হামলার পাল্টায় দ্রুত ও ভয়াবহ জবাব দেবে তেহরান। সিএনএন এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, দখলদারদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দেশে এখন কি ধরনের রাজনীতি চলছে, মানে এটা তো আমরা জানি যে আওয়ামী লীগের একক রাজনীতি। ক্ষমতায় আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের এ টিম থাকবে, বি টিম থাকবে, তাদের মধ্যে মারামারি হবে এবং তাদের মধ্যে একটা ভোট খেলা হবে, তারপরে একদল জিতবে। এটা আমরা গত সংসদ নির্বাচনে দেখেছি। তারপর সংসদ নির্বাচনের পর
এবার এসেছে আরেক নির্বাচন খেলা, সেটা হলো উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে কি দেখা যাচ্ছে, এখনো কিন্তু বিএনপি কোনো ক্যান্ডিডেট দেয়নি, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, এবং বিরোধী অনেকগুলো আপনার জামাত ইসলাম নেয়নি, ইসলামী আন্দোলন অংশ নেয়নি, অনেকগুলো বিরোধী দলই এই নির্বাচনে অংশ নেয়নি। তারা নেয়নি কারণ তারা বলেছে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, অতএব তারা এই নির্বাচনে অংশ নেবে না। তাহলে থাকলো আওয়ামী লীগের ডান হাত আর বাম হাত আর ডামি হাত, এরাই তো দাঁড়াবে। সেখানেও এখন দেখা যাচ্ছে যে দলে আর পোষাচ্ছে না, এখন ফ্যামিলিতে চলে এসেছে। মানে এক দলীয় যে একটা ধারণা ছিল নির্বাচনের সময় যে এক দলের 2-3জন প্রার্থী, এখন সেটা আর কুলোচ্ছে না। এখন আরো বেশি কেন্দ্রীভূত করার একটা প্রক্রিয়া, সেটা কি যে আমার ফ্যামিলির মধ্যে সব থাকবে। বাবা এমপি হয়েছেন, উনি ওনার পুত্রকে অথবা কন্যাকে অথবা কন্যার জামাতাকে অথবা স্ত্রীকে অথবা ভাইকে, এদেরকে উপজেলা নির্বাচনে দাঁড় করিয়ে দিচ্ছেন। কেউ হয়তো মেয়র ছিল, সে মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, আবার ওই মেয়র পদ থেকে পদত্যাগ করার ফলে ওটা যে ফাঁকা হলো ওখানে আবার নিজের আরেক ছেলেকে ঢুকাচ্ছে। এই হচ্ছে, মানে পুরো এলাকাটা হবে তাদের রাজত্ব। মানে এখানে আর আওয়ামী লীগের কোনো পাত্তা পাচ্ছে না, দলও পাত্তা পাচ্ছে না, দলের ঊর্ধ্বে উঠে গেছে এই পরিবারতন্ত্র। এটাকে খুব একটা দোষ দেওয়া কি যায়? যদি কেন্দ্রে থাকে তাহলে এখানে থাকবে না কেন? যখন নমুনাটা কি, আপনাদের একটু নমুনাটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। টাঙ্গাইলের ধনবাড়িতে ওখানকার যিনি এমপি আছেন আব্দুর রাজ্জাক সাহেব, আগে মন্ত্রী ছিলেন, উনি ওনার আপন খালাতো ভাইকে ওখানে প্রার্থী ঘোষণা করেছেন, উনি করেছেন ঘোষণা, সেই হলো আওয়ামী লীগের প্রার্থী। তার মানে তার যারা অনুসারী তারা তাকে ভোট দিবে। মন্ত্রী শাহজাহান খান, খুব আলোচিত মন্ত্রী, এই শাহজাহান খান মাদারীপুর সদরে উপজেলায় প্রার্থী করেছেন চেয়ারম্যান হিসেবে তার নিজের ছেলেকে। নাটোরের সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন যিনি, তিনি হলো আইসিটি প্রতিমন্ত্রীর শ্যালক, মানে জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল, উনি হলেন এখানে ক্যান্ডিডেট। নারায়ণগঞ্জ এক আসনে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, উনি সেখানে প্রার্থী করেছেন তার ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে। নোয়াখালীতে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই এলাকা, ওটা নোয়াখালী, উনি কিন্তু বলেছেন যে এরকম আপনারা করেন না, কিন্তু তার এলাকায় দেখেন কি হয়েছে। তার এলাকাতে হাতিয়াতে চেয়ারম্যান পদে নোয়াখালী 6 আসনের এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী প্রার্থী হয়েছেন, এবং সুবর্ণচরে প্রার্থী হয়েছেন নোয়াখালী 4 আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে। একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী, তারা প্রার্থী হয়ে বসে আছেন। নোয়াখালীর বেগমগঞ্জে এমপি আছে মামুনুর রশিদ কিরণ, তার ছেলেকেও এমপি সাহেব প্রার্থী ঘোষণা করেছেন। এদিকে একরামুল করিম চৌধুরী সাহেব আরেক ধাপ এগিয়ে আছেন, উনি বলেছেন যে ওনার ছেলেকে যদি ভোট না দেয় তাহলে কেউ এলাকায় কোনো উন্নয়নই করবেন না। বুঝে নেবার। পাবনায় চাটমোহরের ঘটনা দেখেন, চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর যে এই এলাকাটা, সেখানে পাবনা 3 আসনে সেখানকার এমপি মকবুল হোসেনের 2 ছেলে, একজন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন, করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এখন ওখানে যে মেয়র পদটা খালি হলো, ওখানে আবার ওনার ছোট ছেলে ইবনুল হাসান শাকিল, তিনি নির্বাচন করবেন। মানে এমপি সাহেবের আর কোনো, মানে ওনার সব চাই, উপজেলা ওনার চাই, সংসদ সদস্য ওনার চাই, এবং পৌরসভার মেয়র হবে সেটা ওনার পরিবারের মধ্যে থাকতে হবে, বা পোলা মিলে রাজত্ব করবে আর কি। বগুড়ায়, নোয়াখালীতে, আপনার মৌলভীবাজার, নরসিংদী, কুমিল্লা, মানিকগঞ্জ, পিরোজপুর সহ অন্তত 20 জেলায় এরকম উপজেলা প্রার্থীতে হয়েছেন সংসদ সদস্যের নিকট আত্মীয়রা। এটা আগে এতটা ছিল না, এখন যতই দিন যাচ্ছে বাড়ছে। এখন এরপর এমন এক পর্যায়ে এসেছে যে আওয়ামী লীগের মানে থেকে ঘোষণা করতে হয়েছে যে মন্ত্রী সংসদের সন্তানরা কেউ ভোট করতে পারবে না, এটা তারা বলে দিয়েছে। বলার পর, এবং তারা বলেছে যাদের দলে যারা সাংগঠনিক সম্পাদক আছে তাদেরকে বলেছে তোমরা জানিয়ে দাও, পারবে না, এটা সম্ভব না। কিন্তু আপনাদের কি মনে হয় এটা কেউ মানবে? কেউ মানবে না। এবং না মানলে কি করবে আওয়ামী লীগ? কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। এবং কিছুই যে করতে পারবে না সেটা তো তারাই বলে দিয়েছে, তারাই তো গত নির্বাচনের সময় বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছে। এর আগে মানে ইউপি চেয়ারম্যান পদে পর্যন্ত তারা কিন্তু থামাতে পারেনি বিদ্রোহীদের, এখানেও পারবে না, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। তো এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এখন আওয়ামী লীগের মারামারি শুরু হয়েছে। মানে খাওয়ার লোকটা এতই তীব্র যে এখন আর নিজের দলের লোককেও কেউ শেয়ার করতে চায় না। আদর্শ কোনো মূল্য নাই এদের কাছে। এদের কাছে মূল্য হলো আমি কত পকেটে ভরতে পারলাম, আমি কত পেটের মধ্যে ঢুকাতে পারলাম। শেখ হাসিনার সামনে আপাতত কোনো অন্ধকার কালো মেঘ নাই, একটি মাত্র কালো মেঘ ছাড়া। কি সেটা হলো অর্থনৈতিক সংকট, এবং এই অর্থনৈতিক সংকট দ্রুত ঘিরে ধরছে এবং ঘনিয়ে আসছে বলেই প্রতিমান হচ্ছে নানান রকম কর্মকাণ্ডে। কি প্রতীয়মান? বাংলাদেশের আমদানি ব্যয় গত 1 বছরে কমেছে 18%, অর্থাৎ প্রায় কাছাকাছি 20%। আপনারা গত যদি 1 বছরের হিসাব দেখেন
তাহলে এটা 18% বললেও গত 3-4 মাসে কমেছে প্রায় 30%। নানান রকম হিসাব নিকাশে বলা হচ্ছে 33.68 বিলিয়ন ডলার, মেলা টাকা। এক বছরে যদি 33 বিলিয়ন ডলার আপনি আমদানি ব্যয় কমাতে পারেন, তাহলে আপনার স্বাভাবিক আমাদের পকেটের হিসাব, সেটা আমি পকেট থেকে যদি খরচ বাঁচাতে পারি তাহলে আমার পকেটে কিছু টাকা থাকে। কিন্তু টাকা কি থাকছে পকেটে আমদানি ব্যয় কমানোর পরে? হিসাবটা যদি বলেন তাহলে না, টাকা থাকছে না। কোনো মতে একটা ব্যালেন্স করছে কি, সেটা বাংলাদেশের রিজার্ভের ওঠানামা আছে গত প্রায় 1-1.5 বছর যাবৎ 17 থেকে 19 বিলিয়ন ডলারের কিংবা 20 বিলিয়ন ডলারের আগ পিছে। এই টাকাটা রাখতে হচ্ছে, বাধ্য হয়ে রাখতে হচ্ছে, কেননা বাংলাদেশ যে IMF থেকে লোন নিয়েছে তার যে শর্ত আছে সেই শর্ত পূরণ করার জন্য তাকে একটা অন্তত 3 থেকে 4 মাসের আমদানি ব্যয়, 3 মাসের আমদানি ব্যয় থাকতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা আছে। নতুবা ঋণের যে পরের কিস্তি সেগুলো তারা বাংলাদেশ সরকার পাবে না। আমরা ঋণের প্রথম কিস্তি দেখেছি, দ্বিতীয় কিস্তি দেখেছি। বাংলাদেশের রিজার্ভ কম থাকার পরেও যেহেতু আয় আছে, প্রতিনিয়ত আয় আছে, কিভাবে আছে সেটি আমি ব্যাখ্যা করছি। সুতরাং বাংলাদেশের মেগা প্রজেক্টের লোন আছে চীনের কাছ থেকে, অন্যান্য রাশিয়ার কাছ থেকে লোন আছে পাওয়ার প্লান্ট এবং অন্যান্য বিষয়ের। এর বাইরেও নানান অর্থনৈতিক সূত্র থেকে সরকার পরিচালনার জন্য যেসব লোন দেয় সেই সব লোন পরিশোধের পরিমাণ একদিকে আমদানি ব্যয় কমেছে। আর কেন আমদানি কমছে সেটির একটু ব্যাখ্যা আমি দেই, তারপরে এই আমদানির কমার পরিণতিতে কি লাভ এবং শেখ হাসিনা সরকারের সামনে কেন অন্ধকার সেটি আমি ব্যাখ্যা দিয়ে শেষ করব। এই আমদানি কমার কারণ হিসেবে আমরা যদি মোটা দাগে দেখি তাহলে মূল কথা হচ্ছে যে বাংলাদেশের সরকারের কাছে ডলার নেই, ডলার সংকট। সেটা স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রের হিসাব নিকাশ আপনারা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে বুঝবেন। যখন ডলার কিনতে যাবেন খোলা বাজারে একরকম, বাইরের বাজারে একরকম, অনেক চড়া দাম দিয়েও ডলার পাওয়া যায় না। সুতরাং আমদানি ব্যয় মেটানোর জন্য যে পয়সা, সেই পয়সা সংকট, ডলারের সংকট। আমদানি ব্যয় কমার অন্য একটা কারণ সেটা হলো যে ঋণের বৈদেশিক ঋণ পরিশোধের যে চাপ। আমরা যদি হিসাব দেখি যে গত 1 বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ সরকার, ঋণ শুধু না, ঋণ এবং সুদ, ঋণের সুদ। অনেক ক্ষেত্রে যে ঋণ 10 টাকা, সেই 10 টাকা ঋণের জন্য যদি আপনি মাসে 1 টাকা করে দেন তাহলে এই 1 টাকার মধ্যে 80 পয়সা যায় ঋণের সুদ আর 2 পয়সা যায় আসল ঋণের কিস্তি শোধ। সুতরাং ঋণের আসল এবং সুদ এই পরিশোধ করতে যেয়ে বাংলাদেশ সরকার গত 1 বছরে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে বাংলাদেশের অন্যান্য বছরগুলোর তুলনায় প্রায় 48%, অর্থাৎ 50%। আগে যদি আমরা সহজ হিসাব যদি ধরি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে বাংলাদেশ সরকার ঋণ পরিশোধ করেছিল $1 বিলিয়ন। এবার সেই ঋণ পরিশোধ করেছে $1.56 বিলিয়ন, $1.56 বিলিয়ন, অর্থাৎ প্রায় 48% ঋণ পরিশোধ। এই ঋণ পরিশোধগুলো কিন্তু সরকার এমনি ঋণের বোঝা কমানোর জন্য করছে না, একটি বাধ্যবাধকতা। কেননা যেসব প্রকল্প নিয়ে মেগা প্রজেক্ট হয়েছে এবং অন্যান্য লুটপাটের ব্যবস্থা হয়েছে, লুটপাট তন্ত্র হয়েছে, সেগুলোর জন্য এই যে ঋণ পরিশোধের একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে বাংলাদেশ পড়তে যাচ্ছে। এই বছরে আরও অনেকগুলো ঋণের কিস্তি নতুন করে শুরু হবে, আর আগামী বছর তো শুরু হবেই। সুতরাং আমরা দেখছি যে গত 1 বছরে ঋণের পরিশোধের পরিমাণ বেড়েছে প্রায় 48%। এই 48% ঋণ পরিশোধ বেড়েছে বিধায় যেহেতু অর্থনৈতিক আয় নেই, এর আগের অনেক আলোচনায় দেখেছি আমরা, বাংলাদেশের প্রধান যে অর্থনৈতিক খাত গার্মেন্টসের রপ্তানি কমেছে প্রায় 30%, আর যুক্তরাষ্ট্রের বাজারেও রপ্তানি কমেছে 35%-এর বেশি। সুতরাং আয় যেহেতু নেই, ওদিকে ঋণের দায় আছে, তো ঋণ পরিশোধ করতে হচ্ছে। সেই ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে 50%। আপনার যদি আয় না থাকে, ঋণ পরিশোধের মাত্রা যদি বাড়াতে হয়, তাহলে কোথা থেকে আপনি টাকা ব্যালেন্স করবেন? ব্যালেন্স করতে হবে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, সেগুলো কেনা কম বাদ দিয়ে আমদানি ব্যয় কমানো। সেটা বাংলাদেশ সরকার কমিয়েছে 20%, কোথাও কোথাও বলা হচ্ছে 30%। খোদ 1 বছরে গাড়ি আমদানি কমেছে প্রায় 24%। এটাও বিজনেস স্ট্যান্ডার্ডের একটি সংবাদ। তো আপনারা হিসাবগুলো বুঝতে পারছেন। আমি অর্থনীতিবিদ নেই, কিন্তু আমি চেষ্টা করছি একটু সরল ভাষায় বোঝানোর জন্য যে বাংলাদেশের অর্থনীতি কোথায় আছে এবং কেন এটি একটি কালো মেঘ। তো আমদানি ব্যয় কমছে কেননা এই যে ব্যয় সংকোচন করার চেষ্টার পক্ষ থেকে ডলার সংকট এবং ঋণের শর্ত পূরণের জন্য যেই IMF-এর যেই কিংবা অন্যান্য ঋণের শর্ত পূরণের জন্য যেসব পদক্ষেপ, তার একটা অংশ হিসেবে, এবং সবচেয়ে বড় জিনিস সেটা হলো বৈদেশিক ঋণ পরিশোধের মাত্রা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে। এখন এই সহজ ভাষায় সাধারণ মানুষ হয়তো বুঝবেন না এত হিসাব নিকাশ, কিন্তু এই যে আমদানিটা কমছে, আমদানি কমানোর প্রেক্ষিতে এটার পরিণতি কি? পরিণতি সহজ ভাষায় ধরুন, আপনার বাজারের জন্য বাজার খরচ হওয়ার কথা বছরে কিংবা মাসে 3000 টাকা। এই মাসে 3000 টাকা বাজারের খরচ যদি আপনি 20% কমিয়ে ফেলেন, তাহলে আপনার অন্তত এখান থেকে কত 600 টাকা আপনি কমিয়ে ফেলছেন। আপনার আমদানি ব্যয় কথা হচ্ছে 2600 টাকা। তো 2600 টাকার মধ্যে আপনার তো ক্ষুধা আগের মতোই আছে। আপনার স্কুলের বাজারের জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে। সুতরাং আপনাকে প্রথম কথা টাকা কমাতে হচ্ছে বাজার করার থেকে। 3000 টাকার জায়গায় আপনাকে 2600 টাকার বাজার করতে হচ্ছে। বাংলাদেশ সরকার আমদানি করতো যেই $100 বিলিয়ন, সেখান থেকে কমেছে $33 বিলিয়ন। তার মানে কি, এই যখন পণ্য আমদানি কমবে তখন মার্কেটে জিনিসপত্রের ভয়াবহ রকম সংকট দেখা যাবে। যে ধরনের খাদ্যপণ্য কিংবা যে ধরনের প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র আপনি বাজারে দেখছেন, সেগুলো দেখবেন না, সেগুলো কমতে থাকবে। এক নম্বর পরিণতি।
বাজারে সংকট। আর 2 নম্বর পরিণতি হলো সংকটের সাথে সাথে অবধারিতভাবে চলে আসে মূল্যস্ফীতি। আপনার কান টানলে যখন মাথা আসে তেমনি বাজারে যখন জিনিসপত্রের সংকট হয় তখন এটার মূল্য স্ফীতি হয়ে যায়। অর্থাৎ বাজারে আপনার দরকার হলো 10টা আলু, সেই আলুর জায়গায় 10টার জায়গায় যদি 5টা থাকে তাহলে এই 5টা আলু কেনার জন্য আগামী 10টা আলু কেনার জন্য এর আগে আপনি ব্যয় করতেন 10 টাকা, এখন এই 5টা আলু কেনার জন্য আপনি ব্যয় করবেন 10 টাকা। কেননা জিনিস নেই, আপনাকে মজুত করতে হবে, আপনাকে খেতে হবে। যখন সংকট তৈরি হয় মূল্যস্ফীতি তৈরি হয়, একই পরিমাণ জিনিস অনেক বেশি টাকায় কিনতে হয়। মূল্যস্ফীতি যখন বাড়বে এবং পয়সা দিয়েও যখন মানুষ বাজারে জিনিসপত্র পাবে না এবং আপনার আয় নেই এবং আপনার ঋণ শোধ করতে হচ্ছে, এর বাইরে এরকম একটা পরিস্থিতিতে জন অসন্তোষ একটা অবসম্ভাবী বিষয়, তাই তো? এর আগে অর্থনৈতিক আলোচনায় নানান আলোচনায় আমরা জন অসন্তোষের বিষয়টা অনেকবার এনেছি। অনেকেই আমরা বলার চেষ্টা করেছি বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা হতেও হয়নি, কেননা IMF বাংলাদেশকে একটা বেইল আউট $4 বিলিয়ন লোন দিয়েছিল। এই IMF এর লোনের বাইরে থেকে অন্যান্য অপ্রচলিত খাত থেকেও বাংলাদেশ সরকার লোন নিয়েছে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক টানাপোড়েন কোন অবস্থায় সেটা বোঝার জন্য একটা প্রকল্প যথেষ্ট, সেটা হলো পেনশন নামক একটা সবার সার্বজনীন পেনশন স্কিম চালু করেছিল সরকার। সেখানে বলা হচ্ছিল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখলে একটা নির্দিষ্ট বছর বয়সে আপনি এত টাকা পাবেন। সেখানে যে যতজন অ্যাকাউন্ট খুলেছে সম্ভবত 12 কোটি টাকার মতো, হয়তো সেই টাকাটাও সরকার ঋণ নিয়ে ফেলেছে। এগুলো হচ্ছে অপ্রচলিত অন্যান্য খাত। তো এরকম অন্যান্য খাতের যে লোন আর বিদেশি লোন, এই লোন পরিশোধের চাপের কারণে বাংলাদেশের আমদানি শতাংশ কমেছে। আমদানির শতাংশের কারণে বাজারে মূল্যস্ফীতি বাড়ছে, খাদ্যপণ্যের সংকট তৈরি হচ্ছে। আর এর অবসম্ভাবী পরিণতি সেটা হলো জন অসন্তোষ। একমাত্র জন অসন্তোষ যদি চূড়ান্ত রূপ নেয় তাহলেই কেবল সরকারের পতন হয়। বিশ্বের অনেক দেশে আমরা এই উদাহরণ দেখেছি, আলবেনিয়াতে দেখেছি। আরব স্প্রিংয়ের মূল কারণ হলো জন অসন্তোষ। শ্রীলঙ্কার সরকার পতনের মূল কারণ হলো জন অসন্তোষ। বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত জন অসন্তোষ তৈরি হচ্ছে অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা নিরাপদ। শেখ হাসিনার সামনে কোনো কালো আধার নেই। কেউ কেউ আমার সাথে আমার প্রিয় দর্শকদের মধ্যে দ্বিমত পোষণ করেছিলেন যে এই তথ্যটি সঠিক না বলে, কিন্তু আজকে আমি দৃঢ়তার সাথে সেই তথ্যটি আবারও আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই তথ্যটি হলো সালমান এফ রহমানকে আমেরিকা নিষেধাজ্ঞা করেছে। প্রিয় ভাইয়েরা, এর সাথে শুধু উনি একা নয়, এর সাথে বাংলাদেশের সরকারি দলের আরও বেশ কিছু রাঘব বোয়াল, যাদের নাম আপনারা শুনলে অনেকেই চমকিয়ে উঠবেন যে এইরকম লোকদের ভিসা আমেরিকা বাতিল করাটা, তাহলে বাংলাদেশে আর কে বাকি থাকলো? আসলে না, বাংলাদেশের টপ টু ব্যাটন এখন আর বলা চলে না যে কে বাকি আছে আর কে বাকি নাই, কারণ আগামী কয়েকটা দিনের মধ্যে এবং এই মাসের ভিতরে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে পানির মতন কোনটা পানি আর কোনটা দুধ। পানি আর দুধের আলাদা কালার আপনারা দেখতে পাবেন এই মাসের মধ্যেই, যে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন বড় বড় রাঘব বোয়ালের ভিসা আমেরিকা ক্যান্সেল করেছে। আমেরিকা ভিসা ক্যান্সেল করেছে। আমরা এটাতে খুশি না, আনন্দিত না, আমরা ব্যথিত, দুঃখিত, চিন্তিত, লজ্জিত, অপমানিত। কারণ বাংলাদেশটা আমাদের, বাংলাদেশের 18 কোটি মানুষের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা দায়িত্ব পালন করছে, তাদের যদি এভাবে ভিসা ক্যান্সেল হয়, মানে নিষেধাজ্ঞা হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেদিকে আমাদের সচেতন নাগরিক হিসাবে দেশপ্রেমী নাগরিকদের দৃষ্টি রাখা খুবই জরুরি বলে আমি মনে করছি। ভাইয়েরা, আমি রাগ, হিংসা, প্রতিহিংসা করাটা খুবই অপছন্দ করি। আমি কোনো মানুষকে ছোট করাটা খুবই অপছন্দ করি, কিন্তু এখানে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে যখন কথা আসছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকদের বিষয়ে যখন কথা আসছে, আমি এটা অনেক ভেবে চিন্তেই আপনাদের সামনে সেদিন সালমান এফ রহমানের কথা বলেছিলাম। আমার 10% দর্শক এখানে নেগেটিভ কমেন্টস লিখেছেন আমার সেই ভিডিওতে, যদিও ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ আমাদের মিডিয়া ছাড়াও অন্যান্য মিডিয়াতে ছড়িয়েছে, এটাকে মিলিয়ন নয় কোটি কোটি মানুষের কাছে এই সংবাদটা গিয়েছে। সেই সংবাদটা আবারও আমার কাছে যখন সত্য হিসাবে প্রমাণিত হয়ে আবার যখন আমার সামনে আসলো, তখন আমি আপনাদের সাথে এগেইন এটাকে শেয়ার করা দায়িত্ববোধ মনে করছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। সবশেষ জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। তো প্রিয় দর্শক, নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।